অরু ভীতু সন্ত্রস্ত দৃষ্টিতে তাকিয়েছিল রুদ্রের দিকে। রুদ্রের আদেশ আসা মাত্রই তাড়াহুড়ো করে মাথা হাসূচক নাড়িয়ে সিট বেল্ট বাঁধার চেষ্টা করল। অরুর হাতসহ সারা শরীর কাঁপছে, সিট বেল্ট বাঁধতে পারছে না। রুদ্র সেই দিকে তাকিয়েছিল। অরুর অবস্থা দেখে নিজের মনে হেসে ওর দিকে একটু হেলে গেল। রুদ্রকে নিজের দিকে আসতে দেখেই অরুর দম বন্ধ হয়ে আসলো। চোখ বিস্ফোরিত দৃষ্টি তাকিয়ে সিটের সাথে সেটে গেল। রুদ্র একবার অরুর মুখের পানে তাকালো। ভয়ার্ত অবস্থায় বাচ্চাদের মতো লাগছে। মনে হচ্ছে সে হয়তো কোনো মেলায় ঘুরতে ঘুরতে হারিয়ে গিয়েছে, বাড়ি ফেরার পথ আর খুঁজে পাচ্ছে না। রুদ্র সিট বেল্ট বেঁধেই সরে আসলো। অরু যেন নিজের বাড়ির পথ খুঁজে পেয়েছে এমন চাহনি করে বুক ভরে নিঃশ্বাস নিল। এতক্ষণ সে ভুলে গিয়েছিল শ্বাস কিভাবে নিতে হয়। অরু ঘন ঘন শ্বাস নিচ্ছে। রুদ্র গাড়ি চালানোতে ফোকাস করল। গাড়ি চলছে আবারও সে অন্ধকার পথে। গাড়ির হেডলাইটের আলোতে আগের মতো দেখা যাচ্ছে সেই বিস্তীর্ণ রাস্তা, শুধু তফাৎ গাড়ি আগের থেকে আস্তে চলছে। অরু নিজের শরীর সম্পূর্ণ সিটের সাথে হেলিয়ে দিয়েছে, ভার ছেড়ে দিয়েছে। তার জীবনের দুঃস্বপ্ন যেন এইটা, একটু পরেই মা বা তানিয়ার ডাকে ঘুম ভাঙবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে। অরুর চোখ ক্লান্তিতে বন্ধ হয়ে আসলো, আর আটকে রাখা যাচ্ছে না। রুদ্রের আচরণে কিছু মনে করবেন না বেয়ান, করুণ কণ্ঠে বললেন রাবেয়া চৌধুরী। খাদিজা বেগম নিচের দিকে তাকিয়ে আসছেন। রাবেয়া চৌধুরীর কথা শুনে তার দিকে চোখ তুলে তাকালেন। খুব কষ্ট করে বললেন, আমার একমাত্র মেয়ে, আমার কলিজা। ওর বিয়েতে কত শখ ছিল আমার, ওর ভাইয়ের। সব কিছু একদিন বিকালের মধ্যে কিভাবে পাল্টে গেল বলবেন? কিভাবে মেনে নেই বলুন? খাদিজা বেগমের কথার প্রতি উত্তরে কি বলবেন বুঝতে পারলেন না। সত্যি তো জোর দিয়ে যে বলবে তার মেয়ে রুদ্রের সাথে সুখী থাকবে, তারও তো উপায় নেই। এই পরিবারের সবাই দেখেছে আজ অরুকে কিভাবে নিয়ে গেল রুদ্র। কি ভাবছে সবাই রুদ্রের ব্যাপারে? রাবেয়া চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পরিস্থিতি সবসময় একই থাকে না বেয়ান, একটু সময় দেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। দুইজন সংসার করবে ভালোবেসে। সময় দিতে যে যদি সব শেষ হয়ে যায় তাহলে? আপনার মেয়ের মা হিসেবে আপনার চিন্তা আমি বুঝতে পারি, কিন্তু আমি কথা দিচ্ছি আমি যতদিন বেঁচে আছি ততদিন অরু মায়ের ওপর একটাও আসর আসবে না। আমি আপনাকে কথা দিচ্ছি, আশ্বাসের সঙ্গে বললেন রাবেয়া চৌধুরী। খাদিজা কিছু বললেন না। তার মনের ভিতর হাহাকার করছে, তার সবাইকে কিভাবে বোঝাবে। দীর্ঘ রাস্তা অতিক্রম করে এসে গাড়ি থেমেছে চৌধুরী ভিলার সামনে। রুদ্রের গাড়ি আসতে দেখেই ভিলার সদর দরজার সামনে পাহারারত থাকা দুই দারোয়ান লৌহের গেট খুলে দিল। রুদ্র গাড়ি ভিলার একদম সামনে যে দাঁড় করালো। সিট বেল্ট খুলতে খুলতে পাশে ঘুমে বিভোর থাকা অরুর দিকে তাকালো। চুলের খোঁপা একদম খুলে গিয়েছে, চুলগুলো এসে পড়েছে সামনে। লাল বেনারসিতে অরুকে আরো বেশি সুন্দর লাগছে। ঘুমন্ত অবস্থায় কাউকে এত সুন্দর লাগে সেটা রুদ্র জানতো না। রুদ্রের মন চাইল না অরুকে জাগাতে, নিজেও হেলান দিয়ে বসলো সিটের সাথে। তারপর ভাবতে লাগলো আজকে ঘটে যাওয়া একের পর এক ঘটনা। অপ্রত্যাশিত সব ঘটনায় আজ সকাল থেকে ঘটে চলেছে। প্রথমে তুলিকার ফোন কল, তারপর এত বছর পর আবার সে অরিনের সাথে দেখা, আর তারই বোনের সাথে ভাগ্যক্রমে বিয়ে হয়ে যাওয়া। ডেস্টিনি তাহলে কি সত্যি হয়? আবারও অরুর দিকে তাকালো রুদ্র। তার চোখে মুগ্ধতা ছায়া লেগে আছে। অরুকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো রুদ্র। হঠাৎ তার দৃষ্টি যে আটকালো অরুর হাতের ওপর। হাত লাল হয়ে রয়েছে, রক্ত জমাট বাঁধা। সে সাথে সাথে নিজের বাম হাতের দিকে তাকালো। বাম হাতের তালুর একাংশে কেটে গিয়েছে। অরুর হাতের কাছের চুরির কারণে হয়েছে। রাগের মাথায় তখন খেয়াল হয়নি, কিন্তু অরুর হাত দেখা মাত্রই তার মনে পড়েছে বিষয়টার কথা। অরুর হাতের দিকে তাকে চল শক্ত হয়ে আসলো রুদ্রের। চোখের চাহনি কঠিন। তার বাম হাত মুষ্টিবদ্ধ করে ফেলেন সঙ্গে সঙ্গে। হাতের সকল শিরা উপশিরা ভেসে উঠল। রুদ্রের চোখ লাল হয়ে উঠেছে। সে আচমকা স্টিয়ারিংয়ের মাঝ বরাবর জোরে ঘুষি মেরে বসল। আচমকা শব্দ হওয়াতে অরু কেঁপে উঠল। নিজের ভারসাম্য ঠিক করতে রুদ্রের দিকে তাকালো।
চুরির থেকে কেটে যাওয়া স্থান থেকে পুনরায় রক্ত বের হচ্ছে। অরু কিছুক্ষণ তাকিয়ে থেকে রুদ্রের হাতের দিকে চোখ পড়ল তার। সাদা শেরওয়ানিতে রক্তের বিন্দু বিন্দু দাগ পড়েছে। অরু রুদ্রের হাতের অমন অবস্থা দেখে চেঁচিয়ে উঠে বলল, হাত কাটলো কিভাবে? রুদ্র খেয়াল করলো অরু উঠে পড়েছে, নিজেকে আরো বেশি কঠিন করে তুলল। অরু রুদ্রের হাত ধরতে গেল, কিন্তু সাথে সাথে রুদ্র দ্রুত হাত সরিয়ে নিল। অরু অবাক হয়ে তাকিয়ে রইল। রুদ্র কঠিন কণ্ঠে বলল, আমাকে খবরদার ছুবে না। তুমি শুধু নামে আব্রাহাম চৌধুরীর বউ। তোমার নামের সাথে হয়তো আমার নাম আইনিভাবে যুক্ত হয়েছে, কিন্তু মনে রাখবে, বাস্তব জীবনে আমি তুমি কখনই এক হব না। বলেই গাড়ি থেকে নেমে পড়ল রুদ্র। অরু পাথরের মতো সেই দিকে তাকিয়ে থাকলো। তার কান্না পাচ্ছে, ভীষণভাবে মনে হচ্ছে তার। মাকে জড়িয়ে যদি সে কাঁদতে পারত। সে অনেক চেষ্টা করছে নিজের কান্না ধরে রাখতে, কিন্তু সে পারছে না। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে বারংবার। লোকটা বিনা কারণে তার সাথে এমন ব্যবহার কেন করে? তার ভীষণ জানতে ইচ্ছে করছে। অরু নিজের ঠোঁট কামড়িয়ে ধরল। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। সে আর পারল না। চোখের পানি ফুরিয়েও ফুরাচ্ছে না, চোখের থেকে অনর্গল পানি গড়িয়ে যাচ্ছে। অরু এখনো গাড়িতে বসে আছে। রুদ্র তো তাকে রেখেই চলে গিয়েছে। অরুর মনে হতে লাগলো লোকটি অনেক কনফিউজিং। নিজেই জানে না কি করবে, কখন রেগে যাবে, কি কারণে রেগে যাবে তাও জানে না। এই ভালো তো এই খারাপ। এই লোকের সাথে সারাটা জীবন কিভাবে কাটাবে সে? যেখানে তাকে ছোটবেলা থেকে বাড়ির লোকেরা মাথায় তুলে রেখেছে, একটা কাজও করতে হয়নি ও বাড়ির। আর এখন এই লোকের সাথে সংসার করা মানে উঠতে বসতে শুধু তার রাগের কোপে পড়া। কি সামলে রাখবে অরু নিজেকে? দীর্ঘশ্বাস ছাড়ল অরু। চোখের জল মুছে সামনে তাকালো। তার যাওয়ার কোনো জায়গা নেই। সেই বিষয়টি ভালো করে উপলব্ধি করতে পেরেছে। কথায় বলে না, মেয়েদের ঘর হয় না। সত্যি তাই, আজ অরুর ঘর নাই। অরু গাড়ি থেকে নেমে দাঁড়ালো, সামনে বাড়ির সদর দরজার দিকে তাকালো। রুদ্র ভিতরে যাওয়ার সময় দরজা খুলেই গিয়েছে। অরু পরনের শাড়ি সামলে এক পা সামনে অগ্রসর হলো। মাথা ভীষণ ভারী হয়ে এসেছে। আজ সারা বিকেল থেকে শুরু করে রাত কান্নাকাটি করেই চলে গেল। অরু নিজের কোমর পর্যন্ত ঢেউ খেলানো চুলগুলো একসাথে করে খোপা করল। সিল্কি চুলগুলো আজ উস্কো খুস্কো হয়ে রয়েছে। দরজার সামনে দাঁড়িয়েছে অরু। এত বড় বাড়ি, তার কোন ঘরে যেতে হবে সে কিভাবে বুঝবে? রুদ্রের কাছে জিজ্ঞেস করা যাবে না। আর বাকিরা তো এখনো খান বাড়ির থেকে ফেরেইনি। অরু বেশ অবাক হলো। একমাত্র ছেলের বিয়ে, কিন্তু বাড়ি দেখলে কেউ বলবে না এই বাড়িতে বিয়ে। স্বাভাবিক সব, কোনো ফুলও নেই বাড়িতে। এত কিছু ভাবছে, এমন সময় উপর থেকে নিচে কিছু ভাঙচুরের শব্দ আসলো অরুর কানে। অরু স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে পাশে আশেপাশে তাকালো। কাউকে দেখতে না পেয়ে বাড়ির ভিতরে এসে সোজা সিঁড়ি দিয়ে উপরে গেল। শব্দ যত যাচ্ছে ততই বাড়ছে। প্রতিনিয়ত কিছু একটা মেঝেতে আশ্রয় ফেলার শব্দ। অরু কিছুক্ষণ দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো শব্দগুলো আসলে কোন দিক থেকে আসছে। একদম মাঝখানের ঘর। অরু আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে ওই দিকে অগ্রসর হলো। ঘরের একই হাল করেছেন। চেঁচিয়ে উঠল অরু। পুরো ঘর তছনছ করে ফেলেছে রুদ্র। রুদ্রের আগুন চোখ অরুর দিকে। অরু মনে যথাযথ সাহস সঞ্চয় করে সেই চোখের দিকে তাকিয়ে আছে। রুদ্রের সারা মুখ লাল হয়ে উঠেছে। ওয়েভি চুলগুলো সামনে এসে পড়েছে। শেরওয়ানিতে রক্তের দাগ দেখা যাচ্ছে। অরু একবার সারা ঘরে চোখ বুলিয়ে নিল। মেঝেতে কাঁচের টুকরোর ছড়াছড়ি, বালিশ, কুশান, চাদর সব এদিক ওদিকে ছিটিয়ে আছে। অরু সাবধানে পা বাড়িয়ে ভিতরে এসে রুদ্রের সামনে দাঁড়ালো। রুদ্র স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে অরুর ভ্রমর কালো চোখের পানে। যে চোখের কাজল লাগে না, কিন্তু গাঢ় করে কাজল দিলে সেই দিক থেকে চোখ সরানো যায় না। এখন সেই কাজল লেপটে যাওয়া খিদায়ে ক্লান্তির রেশ স্পষ্ট। রুদ্রের হৃদয়ের এক প্রান্তে মোচড় দিয়ে উঠল। অরু ঢোক গিলে গলা ভিজিয়ে নিয়ে বলল, আপনার যদি এত রাগ হয় আমাকে নিজের বউ হিসেবে মেনে নিতে, তাহলে কেন করলেন বিয়ে? আপনি কি মনে করেছেন জীবন শুধু আপনার নষ্ট হয়েছে, আমার হয় নাই? অরু থামলো, আশেপাশে তাকে বলল, এইসব করে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? আপনার জীবন শেষ হয়েছে? ভুল।
আপনি আমার জীবন নষ্ট করে দিয়েছেন। অরু নিজের তর্জনী আঙ্গুল দিয়ে রুদ্রকে ইশারা করে দেখালো। রুদ্রের চোখ জ্বলে উঠল ধপ করে। অরুর তিক্ত কথাগুলো তার মোটেও মনে ধরল না। রুদ্র হুঙ্কার দিয়ে বলল, কি বলতে চাচ্ছ তুমি? বলতে বলতে অরুর দিকে এগিয়ে আসলো রুদ্র। অরু আর রুদ্রের মাঝে এক হাতের তফাৎ ছিল, যা রুদ্র মুহূর্তে শেষ করল। একদম অরুর সন্নিকটে উপস্থিত হলো। অরু বিস্ফোরিত নয়নে তাকালো, ঢোক গিলে কাপা কণ্ঠে বলল, যা বলেছি একদম ঠিক বলেছি। রুদ্রের কর্ণপাত হওয়া মাত্রই অরু দু হাতের বাহু খপ করে ধরল। অরু এক মুহূর্তের জন্য কুকিয়ে উঠল। অশ্রু ভেজা নয়নে একবার সে নিজেকে রুদ্রের কবল থেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করল, কিন্তু ব্যর্থ প্রচেষ্টা। রুদ্রের জোরের সামনে অরুর চেষ্টা রুদ্রকে একটাবারের জন্য নাড়তে পারল না। অরু ভেজা কণ্ঠে বলল, ছাড়ুন, ব্যথা লাগছে আমার। ব্যথা লাগে? তাহলে আরও লাগুক। আপনি কি মানুষ নাকি জানোয়ার? অরুর বলা কথাটা রুদ্রের সোয়াল শক্ত করে দিল। সে আরও বেশি জোর লাগিয়ে ধরল। অরুর এইবার আর নড়াচড়ার ক্ষমতাটুকু থাকলো না। আমি তোমার জীবনের ভিলেন, আমি তোমার জীবন হেল করে ছাড়বো, মনে রেখো, বলে এক ছিটকায় দূরে সরিয়ে দিল অরুকে। অরু নিজের তাল সামলাতে না পেরে মেঝেতে আছড়ে পড়ল। আহ আহ মেঝেতে পড়ে সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল অরু। নিজের ডান হাত সামনে এনে ধরল। রক্ত বেরোচ্ছে অঝরে। মেঝেতে ছড়িয়ে থাকা কাঁচের টুকরো অরুর হাতে ঢুকে গিয়েছে, সে একই ক্ষত বিক্ষত স্থানে যেখানে রুদ্রের কানে ছুরির আঘাত পেয়েছিল। অরু ফুপিয়ে উঠল। পুকুর পাড়ে বসে সিগারেটে টান দিচ্ছে অরিন। বিষাদ অনুভূতিতে পরিপূর্ণ হয়েছে আজকের দিনটা, যাকে সে কখনো দেখতে চায়নি। তার সঙ্গে কিনা নিজের ছোট বোনের বিয়ে। অরিন কাঁদতে পারে না, কষ্ট পেলেও পাথরের ন্যায় তাকিয়ে থাকে। সব শূন্য লাগে, আজ ঠিক তাই হচ্ছে। কাঁদতে ইচ্ছে করছে প্রচুর, কিন্তু পারছে না, মাতাল মাতাল লাগছে। বোনের যদি কিছু হয়ে যায়, এই অনুভূতিতে আটকে উঠছে অরিন। সে আকাশের পানে চেয়ে বলল, আমার বোনের সাথে কেন? ও তো কোনো দোষ করেনি, তাহলে আমাদের ভুলের শাস্তি ও কেন পাবে? কেন? রুদ্র পিছনে ফিরেছিল। অরুর চেঁচিয়ে ওঠায় পিছনে চাইল। অরুর দিকে তাকাতে স্তব্ধ হয়ে গেল। হাতে রক্ত গড়িয়ে পড়ছে। অরুর চোখ দিয়ে অনর্গল পানি পড়েছে। অরু উঠে দাঁড়িয়েছে। সে নিজের হাত চেপে ধরতে যাচ্ছিল। রুদ্র দেখে ওকে আটকে হুঙ্কার দিয়ে বলল, তুমি কি পাগল? চেপে ধরছো, কাজ তো ভিতরে ঢুকে যাবে আরো বেশি। অরু রুদ্রের কথার জবাব দিল না। সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে। রুদ্র ওকে নিয়ে বেডে বসালো। চুপ করে এখানে বসো, হাত দিবে না, বলে ঘর থেকে বেরিয়ে গেল। অরু সেই দিকে একবার চেয়ে আবার হাতের দিকে তাকালো। কিছুক্ষণ পর রুদ্র হাতে ফার্স্ট এইড কিটের বক্স নিয়ে এসে অরুর সামনে হাঁটু গেড়ে বসলো। অরুর ডান হাত সামনে এগিয়ে না আস্তে আস্তে করে ওখান থেকে কাঁচ বের করে নিল। তারপর একে একে স্যাভলন দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিল। তারপর ব্যান্ডেজ করলো সুন্দর করে। অরু যেন এক মুহূর্তের জন্য নিজের সব কষ্ট ভুলে গেল। তার মনে হতে লাগলো, কি বিচিত্র এই লোকটা, নিজে কষ্ট দেয় আবার নিজে ঔষধ লাগায়। অরু তাকিয়ে থাকলো যতক্ষণ না অরু ফিরে আসলো বাস্তব জীবনে। রুদ্র ব্যান্ডেজ করে অরুর মুখের পানে তাকালো। মুখটা কেমন চুপসে গিয়েছে। দুইজনই স্নিগ্ধ চোখে তাকিয়ে রইল একে অপরের চোখের পানে। এই চোখাচোখি যেন না বলা অন্যরকম অনুভূতি তৈরি করে দিচ্ছে বারংবার। এই অনুভূতি হয়তো দুইজনের মধ্যে কেউ ব্যক্ত করতে পারবে না মুখে। রুদ্র চোখ সরিয়ে নিল। অরু নিজের হাতের দিকে তাকালো। রুদ্র উঠে দাঁড়াতে যাচ্ছিল, অমনি অরু বলে উঠল, উঠছেন কেন? আপনার হাতেও তো লেগে গেছে, হয়তো আমার ছুরির ভাঙা অংশ থেকে ব্যান্ডেজ করতে হবে তো। প্রয়োজন নেই, এমনি ঠিক হয়ে যাবেই, নিজের স্বাভাবিক গলায় বলে চলল কথাগুলো। অরু নাছরবান্দার মতো পিছনে পড়ে বলল, তা তো হবে না, এখন ব্যান্ডেজ করবেন না, পরে ইনফেকশন হয়ে যাবে এবং তার দোষও আমাকে দিবেন, আমি তা মানব না, বলে রুদ্রের হাত নিজের দিকে এগিয়ে এনে ঝুঁকে মেঝে থেকে ফার্স্ট অ্যান্ড কিটের বক্স তুলে নিয়ে এসে পাশে রাখল। রুদ্র কিছু বলতে যাবে, কিন্তু অরুর তৎপরতায় কিছু বলে উঠতে পারল না। অরু এক মন দিয়ে রুদ্রের হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। রুদ্র তাকালো কালো ঘন কেশের অধিকারীর দিকে। কি মায়াবী চেহারা মেয়েটার, কি অদ্ভুত ক্ষমতা, চেয়েও রাগ দেখাতে পারছে না রুদ্র।
অরু খাটের এক সাইডে পা তুলে বসে আছে। বসে থাকার কারণ আছে। রুদ্র বাইরে গিয়েছে, ঘরের ফ্লোর পরিষ্কার করতে হবে। এখানে ওখানে কাঁচের ছড়াছড়ি, যে কোনো সময় কাঁচে পা পড়ে পা কেটে যেতে পারে। এই কারণ দেখে অরুকে চুপ করিয়ে বসিয়ে রেখেছে খাটে। এক প্রকার অপমান করে বলেছে, তোমাকে ভরসা নেই, এখানে চুপ করে বসো, না হলে দেখা যাবে মেঝেতে লাফালাফি শুরু করলে তারপর পা কেটে বসে থাকবে। তার থেকে ভালো এখন চুপ করে বসে থাকো। অরু রুদ্রের কথায় ভুরু কুঁচকে তাকাতেই রুদ্র তার চোখ ছোট ছোট করে ইশারা করে বলল, কোনো কথা না, খাটে যেয়ে বসো। বলে ঘর থেকে হন্তদন্ত হয়ে বের হয়ে গেল। অরুও চুপ করে বসলো। খাটে বসে অরু মনে মনে বিড়বিড় করলো, হনুমান কোথাকার। বেশ কিছুক্ষণ হয়ে গেছে রুদ্র গিয়েছে, এখনো আসেনি। অবশ্য সেই দিকে অরুর কোনো চিন্তা নেই। অরুর চিন্তা হচ্ছে অন্য জায়গায়। থেকে থেকে শুধু মনে পড়ছে অরিন আর রুদ্রের মাঝের সম্পর্কের কথা। কেমন সম্পর্ক, কেন এত শত্রুতা দুইজনের মাঝে, কিভাবে জানতে পারবে সে? হঠাৎ রুদ্র ঘরে প্রবেশ করলো। পিছনে প্রবেশ করলো আরও একজন মহিলা, মাঝবয়সী, বেশ খাটো। ঘরে প্রবেশ করতেই মহিলাটি বলে উঠল, কি করেছেন বাবাজান? ঘরটাকে কি সুন্দর করে সাজিয়েছিলাম, আর আপনি? বলতে বলতে থেমে গেলেন ভদ্র মহিলা। তিনি অরুর দিকে তাকিয়ে চোখ পিটপিট করে উৎসাহিত কণ্ঠে বলে উঠল, ওমা গো, উনি কি আমাদের নতুন বউ? রুদ্র কিছু বলল না, এমন ভান করলো যেন সে কিছুই শুনতে পারেনি। অরু সেই দিকে একবার চাইল, তারপর তাড়াহুড়ো করে উঠে আসতে গেল। মেঝেতে পা রাখবে এমন সময় রুদ্রের কঠিন কণ্ঠ ভেসে আসলো, সাবধানে, দেখে নামো। অরু রুদ্রের কথা অনুসারে মেঝেতে একবার চোখ বুলিয়ে পা রাখল। তারপর ভদ্রমহিলাকে সালাম জানিয়ে মিষ্টি করে হেসে বলল, আমার নাম অরুণিমা, আপনি চাইলে অরু ডাকতে পারেন। অরুর কথা শুনে আপ্লুত হয়ে বললেন, আল্লাহ গো, কি মিষ্টি মেয়ে, কি সুন্দর ব্যবহার, বলে অরুর থুতনির কাছে হাত ছুঁয়ে চুমু খেলেন। অরুর মুখে লাজুকতার ছোঁয়া লেগেছে। ভদ্র মহিলা এইবার রুদ্রের দিকে ফিরে বলল, বাবাজান, কপাল করে বউ পেয়েছ, সামলিয়ে রেখো, এমন বউ পাওয়া কপালের ব্যাপার, বলে অরুর দিকে ফিরল। অরু কথাগুলো শুনে লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। রুদ্র ভাবলেশীন মুখে একবার সেই দিকে তাকালো, তারপর বলল, বুবু, এখন থাক এইসব বিষয়, অনেক রাত হয়েছে, আমি অনেক ক্লান্ত, তুমি ঘরটা একটু পরিষ্কার করে দাও। দিচ্ছি গো, দিচ্ছি, তোমরা খাটের উপর যেয়ে বসো, আমি সুন্দর করে কুড়িয়ে পরিষ্কার করে দিচ্ছি, বললেন ভদ্রমহিলা। অরু মাথা তুলে বলল, আপনাকে কি বলে ডাকবো? অরুর কথা শুনে ভদ্রমহিলা হেসে বললেন, আমার নাসরিন জাহান নাম, তুমি যা খুশি আমাকে ডাকতে পারো। এমনি বাবাজান আর বিথিমা আমাকে বুবু বলে, তুমিও আমাকে বুবুই বলো। অরু মাথা নাড়ল, তারপর বলল, আচ্ছা বুবু, এত কিছু আপনি একা করবেন, আমাকে বলেন, আমি সাহায্য করি। অরুর কথা শুনে নাসরিন বেগমের চোখ বড় বড় করে তাকালেন, তারপর বললেন, কি কও এসব? তুমি নতুন বউ, তুমি করবে কাজ? তা কিভাবে হয়? আর এই বাড়িতে কাজ করার জন্য অনেক লোক আছে, এইসব কাজ তোমার করতে হবে না, আর আমার কোনো অসুবিধা নেই, তুমি চুপটি করে যে খাটে বসো তো। এই বলে তারা লাগিয়ে নাসরিন বেগম অরুকে খাটে বসতে জোর করলেন। অরু আর কথা না বাড়িয়ে আগের মতো চুপ করে খাটে যেয়ে বসল। রুদ্র একবার অরুর দিকে তাকিয়ে ঘরের বাইরে চলে গেল। অরু একটু মন খারাপ হলো, তার মায়ের কথা বলতে ইচ্ছে করছে, ভাইয়া কি বাড়ি ফিরেছে, কিন্তু জানবে কিভাবে? অরুর ফোনেই তো ওর কাছে নেই, সবই ওই বাড়িতে রেখে আসা। এই কথা ভাবতে অরুর চোখ কপালে উঠল। সে মনে মনে বলতে লাগলো, আমি তো কোনো জামা কাপড় আনি নাই, তাহলে পরবো কি এখন? এই শাড়ি পরে তো ঘুমানো যাবে না তাহলে। নাসরিন বেগম নিজের কাজ শেষ করে অরু আর রুদ্রকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিলেন। কে বলবে আজ এদের বাসর রাত। অরু ভীত সন্ত্রস্ত মুখ নিয়ে বসে আছে। রুদ্র সেই দিকে খেয়াল করে আলমারি থেকে কালো রঙের একটা টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। অরু সেই দিকে ঠোঁট উল্টিয়ে তাকিয়ে থাকলো, সে কি পড়বে? রুদ্র চেঞ্জ করে বেরিয়ে আসছে। অরুকে এইভাবে বসে থাকতে দেখে কিছুটা অবাক হলো। রুদ্র অরুকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। মেয়েটা তো অদ্ভুত, মনের কোঠরে ভেসে উঠল কথাটা। অরু কেমন চুপ সেজে জড়সড় হয়ে বসে রয়েছে আর ভাবছে, স্যারকে কি বলবো? কি বলে কি হবে? উনি তো খ্যাঁক খ্যাঁক করা ছাড়া আর কিছুই করবে না, কিন্তু না বলে তো উপায় নেই।
এত কিছু ভাবছে, হঠাৎ রুদ্রের বিদ্যুৎ বেগে ছুটে আসা কথাগুলো অরুর কানে যেতেই সোজা হয়ে বসল। কি হয়েছে তোমার? মাথায় কি করার বুদ্ধি ঘুরে বেড়াচ্ছে? মোটেও না, আপনি যে ভাবছেন তেমন কিছু আমি ভাবছি না। আমি তো অন্য কিছু ভাবছিলাম, বলল অরু। সেই অন্য কিছুটা কি শুনি? জিজ্ঞেস করলো রুদ্র। অরু কিছুক্ষণ চুপ থেকে আমতা আমতা করে বলল, আসলে আমি কি পড়বো সেটাই ভাবছি। রুদ্র ভুরু কুঁচকে তাকালো। সত্যি তো, মেয়েটা তো কিছু আনেনি, যা পড়ে আছে তাই পড়ে থাকো, বলল রুদ্র। কি বলেন? এই শাড়ি পরে কিভাবে ঘুমাবো আমি? আপনি কি পারবেন শেরওয়ানি পরে ঘুমাতে? কোমরে হাত দিয়ে রুদ্রের দিকে খানিকটা এগিয়ে বলল অরু। রুদ্র বিরক্ত হলে এমন ভাব করে সাপের মতো ফোঁস করে ওঠে। আলমারির দিকে অগ্রসর হলো। অরু মনোযোগ দিয়ে রুদ্রের কর্মকাণ্ড দেখছে। রুদ্র আলমারি থেকে একটা সাদা রঙের হুডি আর একটা কালো ট্রাউজার বের করে হাতে নিয়ে অরুর সামনে এসে দাঁড়ালো। অরু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে রুদ্রের দিকে। রুদ্র হাতের হুডি আর ট্রাউজার অরুর দিকে এগিয়ে ধরল। অরু কিছু বুঝতে না পেরে বলল, কি করবো এগুলো? রুদ্র বিরক্ত নিয়ে বলল, কি করবা মানে? পড়বে। আপনারটা? হ্যাঁ আমারটা। এছাড়া আমার কাছে কিছু নেই তোমাকে পরানোর মতো, বলেই হুডি আর ট্রাউজার ওর হাতে দিয়ে অরুর অপোজিটে যেয়ে খাটে শুয়ে পড়ল। অরু একবার সেই দিকে তাকে নিজের হাতে থাকা হুডি আর ট্রাউজারের দিকে তাকালো। অরু ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। রুদ্র চুপচাপ শুয়ে ফোন দেখছিল। অরুকে বেরিয়ে এসেছে বুঝতে পেরেও প্রথমে সেই দিকে না তাকালেও কিছুক্ষণ পর আর চোখে তাকাতে চোখ যেন আটকে গেল। আদর্শ অবস্থা থেকে সোজা হয়ে বসল। তারপর অরুকে ওপর থেকে নিচ পর্যন্ত চোখ বুলিয়ে হেসে ফেলল। রুদ্রের হুডি আর ট্রাউজার দুটো অরুর সাইজের দ্বিগুণ। দেখে মনে হচ্ছে একটা বড় বড় বেলুনের মধ্যে একটা চিকন কাঠি ঢুকিয়ে দিয়েছে। রুদ্রকে আসতে দেখে মুখ গোমড়া করে ফেলল অরু। লজ্জায় মাথা কাটা যাচ্ছে, পুরো মুখ লাল হয়ে গেছে। রুদ্র হাসি থামাতে চেয়েও পারছে না। অরু চেঁচিয়ে বলে উঠল, আপনি হাসছেন কেন? রুদ্র ঠোঁট কামড়ে বলল, সামনাসামনি এবং এত কাছ থেকে যে কখনো পান্ডা দেখতে পারবো ভাবতে পারিনি। আজ যখন দেখছি হাসি থামাতে পারছি না, সরি, বলে আবারও হেসে উঠল। অরু ঠোঁট উল্টে বলল, আমাকে পান্ডার মতো লাগছে? হ্যাঁ লাগছে। চিকন পান্ডা, পাতলা পান্ডা, সাদা কালো, একটু খাওয়া দাওয়া করো, বলে মুখ টিপে হাসতে লাগলো। অরু বলল, এত বড় অপমান! এত কিউট একটা নাম দিয়েছি, তাতেও যদি তুমি ভাবো অপমান, তাহলে তো তোমার বুদ্ধি কেমন বোঝাই যাচ্ছে। হ্যাঁ, আপনি যে বলবেন আর আমি তাই মানব, তাই না? কোমরে হাত রেখে চোখ বড় বড় করে বলল অরু। বাই দ্য ওয়ে, আজ থেকে তোমার নাম পান্ডা, বলে হাসতে লাগলো। অরু কিছু বলতে যাবে কিন্তু বলতে পারল না। রুদ্রের মনোমুগ্ধকর হাসিতে যেন হারিয়ে গেল। লোকটা হাসলে কত সুন্দর লাগে তা তো আগে জানা ছিল না। গালের টোল সে হাসির সৌন্দর্য আরো বৃদ্ধি করে তুলছে। অরু বিবেক বুদ্ধি হারিয়ে ফেলছে। তার কাছে সব মিথ্যা লাগতে লাগলো, শুধু সত্যি লাগছে এই লোকের হাসিটা। অরু বিড়বিড় করে বলল, আপনি নাম দিয়েছেন, আমি খুশিতে গ্রহণ করলাম। আপনার কাছ থেকে প্রাপ্ত প্রত্যেকটা জিনিস আমার জন্য অনেক মূল্যবান, বলে সে হেসে ফেলল। কথাগুলো যদি সামনের ব্যক্তির চোখে চোখ রেখে বলা যেত তাহলে ব্যাপারটা কেমন হতো। অরুর কিছুতেই ঘুম আসছে না। সে বারবার এদিক ওদিক ফিরছে। এত ক্লান্তির পরেও যদি ঘুম না আসে তাহলে মেজাজ কার না খারাপ হয়। অরুরও এখন তাই হচ্ছে। তার বাম সাইডে শুয়ে ঘুমাচ্ছে রুদ্র। অরু থেকে থেকে বারবার সেই দিকে তাকাচ্ছে। বেশি একটা নড়তেও পারছে না। রুদ্রের ঘুমের ব্যাঘাত ঘটবে, আর তা যদি হয় তাহলে ঘুমের থেকে উঠে 14খানা কথা শুনিয়ে দেবে যে অরু মোটেও এই মাঝরাতে শুনতে চায় না। অবশ্য ঘুম না আসার একটা কারণ আছে, ঘরের লাইট অফ না করা। রুদ্র লাইট অফ করতে চেয়েছিল কিন্তু অরু বারণ করেছে। রুদ্রের কারণ জিজ্ঞেস করতে অরু বিভিন্ন ভণিতা করে বলে, আসলে আমি আলো ছাড়া ঘুমাতে পারি না, ভয় লাগে। রুদ্র অবশ্য বুঝতে পারে অরু যা কারণ দেখাচ্ছে তা মোটেও সত্যি নয়, এর পিছনে অন্য কারণ আছে। রুদ্রের প্রচুর ক্লান্ত লাগছিল, এর জন্য কথা না বাড়িয়ে অরুর কথা মেনে নিয়ে ঘুমিয়ে পড়ে। লাইট বন্ধ না করার পিছনে আসল কারণ হচ্ছে রুদ্র নিজেই। অরু আজ পর্যন্ত কোনো ছেলের সাথে রুম শেয়ার করেনি, বেড তো দূরের কথা। রুদ্র তার এত কাছে রয়েছে এটা কেন জানি অরু এখনো হজম করতে পারছে না। এই বিষয়ে সে কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছে না।
মনের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে। একজন পুরুষ মানুষের হঠাৎ কোনো রকম মানসিক প্রস্তুতি ছাড়া এমনভাবে থাকা, যেখানে কিনা সেই পুরুষের একটা স্পর্শে তার পুরো শরীর কম্পিত হয়। ওরু আর বেশি কিছু ভাবতে পারছে না। সে উপরে ছাদের দিকে চেয়ে আছে, যদি একটু ঘুম আসে। তানিয়া চুপ করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। চোখের ঘুম কোথায় যেন হারিয়ে গিয়েছে, ঠিক অরুর মতো। কিছু ভালো লাগছে না। কেমন আছে অরু? কি করছে এখন? ওকে যদি এই ঠান্ডায় বাইরে রেখে দেয়? এইসব দুশ্চিন্তা মাথা বারংবার ঘুরপাক খাচ্ছে। আজ হয়তো আর ঘুম আসবে না। হঠাৎ লৌহের গেট নড়ে উঠতে দেখে তানিয়া সোজা হয়ে দাঁড়ালো। এত রাতে কে আবার ঢুকেছে? তানিয়া একটু সামনের দিকে ঝুঁকে দাঁড়ালো। দেখার চেষ্টা করছে কে ভিতরে ঢুকেছে, কিন্তু বাড়ির আঙিনায় জ্বলন্ত একমাত্র ল্যাম্পপোস্টের আলোয় তা ঠিক বুঝে উঠতে পারছে না তানিয়া। একজন পুরুষ মানুষের অবয়ব, যেটা ভালো করে দেখে বুঝতে পারছে, হাতে রয়েছে জ্বলন্ত সিগারেট, যাতে থেকে থেকে লোকটা টান দিয়ে উঠছে। তানিয়ার সময় নষ্ট না করে বাইরে চলে আসলো আসল ব্যাপারটা বোঝার জন্য। আসার আগে নিজের ব্যাগের থেকে ছুরি নিয়ে এসেছে হাতে করে। যদি কোনো আততায়ীর হয়ে থাকে, বাড়ির টাকা পয়সা লুট করার উদ্দেশ্যে। সদর দরজা কট করে খুলে যাওয়ার আওয়াজে তানিয়া বারান্দার এক কোণে লুকিয়ে পড়ল। যেই কাছে আসবে সেই ছুরি ঢুকে পুরো বাড়িকে জাগাবে। বাড়ির মেয়ে অলরেডি চুরি হয়ে গিয়েছে, এবার টাকা পয়সা লুট হয়ে যাবে, তা কিভাবে তানিয়া হতে দিতে পারে? নিজের বন্ধুকে হয়তো লুট হতে বাঁচাতে পারেনি, কিন্তু টাকা পয়সা বাঁচাবে এই ভেবে তানিয়ার মনের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হলো। শুধু ডাকাত সামনে আসার দরকার, তারপরে ক্যাশ কটকট। তানিয়া অন্ধকারে কিছু টের পারছে না। সে নিজের হাতে ছুরি শক্ত করে ধরলো, যাতে ডাকাত আঘাত করলে পাল্টা আঘাত করতে পারে। পায়ের ঠুকঠুক শব্দ কানে ভেসে আসছে তানিয়ার। তানিয়া নিজেকে প্রস্তুত করছে। শব্দ আস্তে আস্তে কাছে আসছে। ডাকাতটা হয়তো উপরে যাবে। আততায়ীর কাছে আসতেই তানিয়া অরু শোয়া অবস্থা থেকে সোজা হয়ে বসেছে। রুদ্র ঘুমাচ্ছে। তার মুখের দিকে তাকিয়ে অরু ভেংসি কেটে মনে মনে বলল, আহ, কি আরাম করে ঘুমাচ্ছে লাট সাহেব। আমার ঘুম হারাম করে নিজের স্বপ্ন দেখছে মহা আনন্দে। অরু কিছুক্ষণের জন্য থামল। রুদ্রের ঘুমন্ত চেহারা থেকে চোখ সরিয়ে সামনে তাকিয়ে ঠোঁট উল্টে আবার বিড়বিড় করল, হ্যাঁ রে, পোড়া কপাল আমার। হ্যাঁ, মানছি যে স্যারকে আমি পছন্দ করি, তাই বলে তার সাথে এমনভাবে বিয়ে দেয়া হবে? হে আল্লাহ, এ তোমার কেমন বিচার একটু বলবে? এতটাও চাইনি আমি। কোথায় থাকার কথা ছিল, কেমনভাবে থাকার কথা ছিল আমার, কিন্তু সব উল্টে পাল্টে একাকার হয়ে গেল। এখন আমি এমন পরিস্থিতিতে এসে পড়েছি যেই লম্বুটা ট্রাউজার হুডি পরে তার কাটাতে হচ্ছে। হায় রে, বলে নিজের কপালে চাপড়াতে শুরু করলো অরু। তারপর আবার উপরে তাকিয়ে বলল, বাসর রাতে নতুন বউরা কত কিছু আশা করে তার স্বামীর কাছে, উপহার, মিষ্টি মিষ্টি কথা ইত্যাদি ইত্যাদি। আর আমার কপালে জুটলো একটা বিশেষ নাম, পান্ডা। পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করে যে আমাকে তোমার বর কি দিয়েছে, তাহলে কি বলবো? একটা হাস্যকর নাম। হায় আল্লাহ, আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। কিছু করো, কিছু করো। এই রাত দুপুরে আল্লাহকে বিরক্ত করার যে বদ অভ্যাস রয়েছে তোমার, তাতে আর আল্লাহ তোমার কোনো সাহায্য করতে পারবে বলে তো মনে হয় না। অরু হাত উঁচু করে ভিক্ষা করার ভঙ্গিতে উপরের দিকে তাকিয়ে দুলছিল। এমন সময় নিজের পাশের থেকে গম্ভীর স্বরে কথা ভেসে আসতে অরু আটকে উঠল। সে টানটান হয়ে বসল। একটা ছোট গলা ঢোক গিলে ধীরে ধীরে নিজের মাথা ঘুরিয়ে পাশে তাকালো। তাকাতে আবারও ঢোক গিলল। রুদ্র মাথা উঁচু করে হাতের তালুর উপর মাথা রেখে ভ্রু উঁচু করে তাকিয়ে আসছে। অরুর আতঙ্ক দেখে রুদ্রের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। স্বাভাবিক সময় হলে অরু এই হাসির দিকে মুগ্ধ নয়নে চেয়ে থাকত, কিন্তু এখন সময় মোটেও স্বাভাবিক নয়। অরু কিছু বলার চেষ্টায় মাথা নাড়ল, তারপর আস্তে আস্তে থেমে থেমে বলল, আমি কি অনেক জোরে কথা বলছিলাম? না, মোটেও না। আগের মতো চেয়ে থেকে উত্তর দিল রুদ্র। এই ঘর সহ বাকি পাশের 2 রুমের মানুষ শুনতে পারবে, এত আস্তে তুমি কথা বলছিলে, বুঝলে? অরুর মুখ বিকৃত হয়ে উঠল। সে ঠোঁট কামড়ে চোখের পাপড়ি বারবার খোলা বন্ধ করে তাকাচ্ছে রুদ্রের দিকে। রুদ্র উঠে বসেছে। রুদ্র মুখের চাহনি গম্ভীর করে অরুর দিকে হালকা ঝুঁকে এসে বলল, রাতে মানুষ ঘুমায়,
আর পেঁচা আর নিশাচর মানুষ জাগে। তুমি তো আর মানুষের মধ্যে পড়ো না, তাই তুমি পেঁচা, বুঝেছ? ভালো করে পাহারা দাও, কিন্তু একটাও শব্দ আমার কানে না আসে। যদি আসে তাহলে তোমাকে ধরে আমাদের বাড়ির পিছনে একটা বট গাছ আছে, সেখানে ছেড়ে দিয়ে আসবো। রুদ্র থামলো, অরুর করুণ হয়ে আসা চেহারার দিকে তাকে আবার বলল, সেখানে শুনেছি অনেক শাকচুন্নি থাকে, তাদের সাথে মন খুলে নিজের বেদনার কথা বলো। এমনিতে রাতে আল্লাহ তোমার কথা শুনবে না, একমাত্র শাকচুন্নিরা আছে যে তোমার কথা শুনবে আর তোমার মনের কষ্টের কথা নিজের অন্তরের একদম ভিতর থেকে বুঝতে পারবে। বুঝতে পেরেছ? আশা করি এত বড় ভাব সম্প্রসারণ করার পর তুমি হয়তো আসল সারাংশ বুঝতে পেরেছ। আর না পারো তাহলে সোজা বটগাছের কাছে চলে যাওয়া, ওখানে বসবাসকারী লোকেরা ভালো করে বুঝিয়ে দেবে। বলে রুদ্র নিজের বাম হাত দিয়ে হুডির পিছনের টুপি দিয়ে মাথা সহ পুরো মুখ ঢেকে দিল, দিয়ে আগের মতো শুয়ে পড়ল। চোখ বোঝার আগে রুদ্র আবারও কড়া গলায় বলল, এবার যদি একটি শব্দ কানে আসে তাহলে কানের নিচে এমন বাজাবো শব্দ করে ভুলে যাবে। বলে সব চুপ। পুরো ঘর আবারও হাহাকার করছে কোনো শব্দ ছাড়া। রুদ্র ঘুমানোর আগে এইবার ঠিক লাইটটা অফ করলো। লাইট অফ করতে অরুর নিজের বোধ শক্তি ফিরে পেল, সঙ্গে সঙ্গে চমকে উঠল। কিন্তু রুদ্রের প্রত্যেকটা বাক্য এখনো অরুর কানে বাজছে। সে কিছু না বলে চুপচাপ অন্ধকারে বসে রইল, মুখ বেজার করে। রুদ্রের ভয়ের চক্রে এইবার মনে মনে কোনো কথা বা রুদ্রকে দু চারটা থাপ্পড় মারতে পারল না, যদি রুদ্র জেনে যায়। খানবাড়ির ছাদে দাঁড়িয়ে আছে তানিয়া আর অরিন। তানিয়া অরিনকে ডাকাত ভেবে ছুরি দিয়ে আঘাত করতে গিয়েছিল। একটু হলে ছুরির ফলা অরিনের গায়ে লেগে যেত, কিন্তু শেষ মুহূর্তে অরিন তানিয়াকে ঠেকিয়ে নিয়েছে। এখন দুইজনই ছাদে বসে এসে দাঁড়িয়েছে। অরিন সিগারেটের শুকটান দিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, একটু হলে তো মেরেই ফেলতে। কথাটা তানিয়ার কানে বিষের মতো ঢুকলো। লজ্জায় তানিয়ার পুরো মুখ কুঁচকে এলো। সে চোখ বুঝে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি বুঝতে পারিনি যে আপনি আসছেন। আমি ভেবেছিলাম চোর ভেবেছিলে, তাই তো? তানিয়ার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল অরিন। তানিয়া মাথা নাড়ল। অরিন মুচকি হাসলো, তারপর তিরস্কারের ভঙ্গিতে বলল, মেরে ফেলে সমস্যা হতো না, খুশি হতাম। এখন যে যন্ত্রণা ভোগ করছি তার থেকে তো মুক্তি পেতাম। অরিনের মুখে এহেন ধরনের কথা শুনে চমকে উঠল তানিয়া। পর মুহূর্তে বুঝতে পারল কোন কষ্টের থেকে এইসব কথা বলছে অরিন। নিজের প্রিয় বান্ধবী হিসেবে অরুর অমন অবস্থা দেখে তানিয়ারই পরাণ কেঁপে ওঠে। সেখানে অরিন তো বড় ভাই, তার মনের কেমন অবস্থা তা তো আর মুখে বর্ণনা করা সম্ভব নয়। তানিয়া একটু উসখুস ভাব করে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার কাছে কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? জানি উচিত নয়, কিন্তু আমার বান্ধবীর জন্য জানতে চাইছি। অরিন আস্তে করে আট চোখে তাকালো তানিয়ার দিকে। তানিয়া সেই চাহনিতে কেমন নিরুৎসাহিত হয়ে পড়ল। অরিন ব্যাপারটা বুঝতে পেরেছে। সে সামনে রাতের আকাশের দিকে চাহিয়ে বলল, জিজ্ঞেস করো, যদি মনে করে উত্তর দেব তাহলে উত্তর পেয়ে যাবে, না হলে নাই। বলে আবার সিগারেটে টান দিয়ে ধোঁয়া ছাড়ল। আজ রাতের আকাশে শত তারার সমাহার, কিসে এত খুশি জেগেছে আকাশে? তানিয়া আমতা আমতা করে বলল, আচ্ছা, আপনার আর রুদ্রস্যারের মধ্যের সম্পর্কটা কি? মানে আপনাদের দুইজনকে দেখে মনে হচ্ছিল আপনারা একে অপরকে চেনেন। তানিয়ার প্রশ্নে অরিন চল শক্ত হয়ে উঠল, হাত মুঠো হয়ে আসলো। তানিয়া ঘাবড়ে গেল। একটা সহজ প্রশ্ন করেছিল, কিন্তু তাতে যে অরিন এমন রিয়াকশন দিবে তা মোটেও বুঝতে পারেনি তানিয়া। তানিয়া ঢোক গেল, তারপর আস্তে আস্তে করে বলল, আপনি যদি না বলতে চান তাহলে ঠিক আছে, আমি তো এমনি জিজ্ঞেস করেছিলাম। সারা রাত ঘুমাতে পারেনি অরু। ভোর রাতে এসে ঘুম এসেছে অরুর। সে এখনো ঘুমাচ্ছে। ঠক 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 শব্দ হলো দরজায়। অরু ধরাম করে উঠে বসলো। উঠে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে অরু। সে পাশে তাকিয়ে দেখলো রুদ্র সেখানে নেই। হঠাৎ উঠে গিয়েছে রুদ্র, তাহলে কি অনেক সকাল হয়ে গেছে? অরু ঘাবড়ে গেল। নতুন বউ দেরি করে উঠলে কি মনে করবে শ্বশুরবাড়ির লোকেরা? অরু ধূসর রঙের দেয়ালে চোখ বুলিয়ে দেয়াল ঘড়ি খুঁজল। নাই, ঘরে ঘড়ি নাই। কি অদ্ভুত! অরুর ভীষণ রাগ হলো রুদ্রের ওপর। কেমন বেয়াদব লোক যে কিনা নিজের ঘরে ঘড়ি রাখে না। মনে মনে গালি দিয়ে খাট থেকে নামলো অরু। দরজার সামনে যে দরজা খুলতে যাবে, তখনই দেখলো দরজা খোলা। অরু আস্তে করে দরজা খুলল।
সামনে বিথির হাসি খুশির মুখ দেখে অরু একটু শান্ত হলো। সে সম্পূর্ণ দরজা খুলে সোজা হয়ে দাঁড়ালো। বিথি অরুকে মাথা থেকে পা পর্যন্ত দেখে অট্টহাসিতে ফেটে পড়ল। অরু একটু অবাক হলো, এমন কি দেখলো যার কারণে এমনভাবে মুখ টিপে হাসছে। অরু একটু নিজের দিকে চোখ বোলাতেই টের পেল এর কারণ। তার এমন হুলিয়া দেখে যে কেউ হাসবে, যথেষ্ট স্বাভাবিক। অরু কিভাবে স্বাভাবিক থাকবে বুঝতে পারছে না। তারপর আবার বিথি সম্পর্কে বয়সের সব দিক থেকে বড়, সেখানে দাঁড়িয়ে অরু তাকে কিছু বলতে পারবে না। অরু লজ্জায় মুখ লাল হয়ে আসলো। বিথি অরুর মনের অবস্থা বুঝতে পেরে হাসি থামানোর চেষ্টা করে বলল, বেশ কিউট লাগছে নতুন বউ, জামাগুলো শুধু একটু বড় হয়ে গেছে এই আর কি, বলে মুখ টিপে হাসলো। অরু কিছু বলল না। বিথি এবার স্বাভাবিক হয়ে অরুর কাঁধে হাত রেখে বলল, আরে লজ্জা পেও না, আমি তো মজা করছিলাম। জানি তুমি পরার জন্য কিছুই আনোনি বাড়ি থেকে, তাই বাধ্য হয়ে ভাইয়ের হুডি আর ট্রাউজার পরেছ। অরু মুখ তুলে তাকালো, আস্তে আস্তে মাথা নাড়ালো। বিথি অনেক মিষ্টি, এমনভাবে কথা বলে যেন মনে হয় একদম নিজের লোক। হাসিটা কি মিষ্টি। অরু তাড়াহুড়ো করে বলল, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন, ভিতরে আসেন, বলে দরজার সামনে থেকে সরে দাঁড়ালো। বিথি হেসে উঠে বলল, এত ফর্মালিটিস করতে হবে না। আর তুমি আমাকে আপনি আপনি করছো কেন শুনি? আমি কি তোমার আপু হই না? আমি কিন্তু তোমার কথায় অনেক কষ্ট পেলাম, বলে মুখ ফিরিয়ে নিল বিথি, ভাবখানা এমন যেন তোর অনেক মন খারাপ হয়েছে। অরু বিব্রত বোধ করে উঠল। সে বলল, না আপু, রাগ করবেন না, থরি রাগ করো না, আমি বুঝতে পারিনি তুমি রাগ করবে। অরুর কথা শুনে হেসে ফেলল বিথি। সে হাসতে হাসতে বলল, ওহ অরু, তুমি এমন কেন? আমি এইবারও মজা করছিলাম, কিন্তু তাই বলে এটা নয় যে তুমি আমাকে আপনি করে বলবে, তুমি করে বলবে, বলে বিথি থামলো। তারপর ভিতরে উকি মেরে বলল, রুদ্র ভিতরে না? অরু তাড়াতাড়ি করে উত্তর দিল, না তো, আমি তো ঘুমের থেকে উঠে পাশে দেখিনি। আমি ভেবেছি অনেক বেলা হয়ে গেছে বলে সে উঠে গিয়েছে, আমি লেট করেছি উঠতে। না না, অত বেলা হয়নি, কেবল 7:30 বাজে। কিন্তু রুদ্র তো এত সকাল সকাল উঠে কোথায় গিয়েছে? ও তো এত সকালে ওঠে না, বলল বিথি। অরু কিছু বলতে যাবে, কারো পায়ের শব্দ কানে আসতেই অরু থেমে গেল। বিথি আর অরু তাকাতেই দেখল রুদ্র সিঁড়ি দিয়ে উপরে আসছে। ভাইকে দেখে ভুরুক মুচকে গেল বিথির। রুদ্রর সামনে এসে দাঁড়াতেই বিথি বলল, কোথায় গিয়েছিলি সকাল সকাল? রুদ্র অরুর দিকে তাকে বাঁকা হেসে বিথির প্রশ্নকে উড়িয়ে দিয়ে বলল, ও পান্ডা উঠে গিয়েছে। রুদ্রের সেই নাম শুনে অরু চোখ মুখ কুঁচকে তাকালো। লোকটা কি পাগল? সবার সামনে ওই নামে ডাকার কি দরকার? বিথি রুদ্রের কথা শুনে অবাক হয়ে দুইজনের দিকে তাকাচ্ছে। তারপর বলল, পান্ডা? পান্ডা? অরু, তোমার নাম পান্ডা কে রেখেছে? তোমার ভাই, সঙ্গে সঙ্গে উত্তর দিল অরু। লজ্জায় আবারও মুখ লাল হয়ে উঠেছে অরুর। রুদ্রের মুখে এখনো সে বাঁকা হাসি লেগে রয়েছে। বিথি হাসিতে ফেটে পড়ল। ভাইয়ের দিকে তাকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু হাসার কারণে বলে উঠতে পারছে না। ভাই, তুই দিয়েছিস সেই নাম? তোর মধ্যে এত রসকস আসছে নাকি? বলে আবারও হো হো করে হেসে উঠল বিথি। রুদ্র বিথির কথা শুনে কটমট করে তাকালো। সঙ্গে সঙ্গে বিথি হাসি থামিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়ালো। অরু তখনও লজ্জা মাখা মুখে মাথা নত করে দাঁড়িয়ে আছে। রুদ্র সেদিকে তাকে নিজের হাতে শপিং ব্যাগটি এগিয়ে দিল। বিথি আর অরু দুইজন একসাথে কৌতূহলী দৃষ্টিতে তাকালো রুদ্রের হাতের দিকে। রুদ্র দুইজনের একবার চোখ বুলিয়ে অরুকে উদ্দেশ্য করে কাঠ কণ্ঠে বলল, আমি জানি তুমি প্যাঁচা, তাই বলে সবসময় প্যাঁচায় থাকতে হবে না, অন্যদের জানানোর এত ইচ্ছে তোমার, বলে হাতের ব্যাগটি অরুর হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ব্যাগে ঔষধ আর মলম রয়েছে, লাগিয়ে নিও। বিথি অবাক কণ্ঠে বলল, ঔষধ মলম? কেন, কি হয়েছে? অরুর দিকে তাকে জিজ্ঞাসু দৃষ্টিতে জিজ্ঞেস করলো বিথি। অরু চুপ করে দাঁড়িয়ে রইল। রুদ্র দুই হাত বুকের কাছে ভাঁজ করে অরুর দিকে আর চোখে তাকিয়ে বলল, কালকে আমার জন্য তোদের বাড়ির নতুন বউয়ের হাত কেটে গিয়েছে। এখন সেখানে ইনফেকশন হয়ে গেলে তোরা মা মেয়ে মিলে আমাকে কথা শোনাবি। বিথি কথাগুলো শুনে বড় বড় করে তাকালো রুদ্রের দিকে। রুদ্রকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু থেমে গেল। সে মুখ ভাঙিয়ে অরুর দিকে তাকালো। তারপর চিন্তিত কণ্ঠে প্রশ্ন করলো, দেখি কোথায় লেগেছে, বলে খুঁজতে লাগলো বিথি। অরু তাড়াহুড়ো করে বলল, না না বিথি আপু, তেমন কিছু হয়নি, শুধুমাত্র ছোট একটা কাট লেগেছে,
ব্যান্ডেজ করা হয়ে এমনিতেই ঠিক হয়ে যাবে। রুদ্র অরুর কথা শুনে ভুরু কুঁচকে বিথিকে উদ্দেশ্য করে বলল, আপি, তোদের বাড়ির প্যাঁচাটাকে বলে দে যেন বেশি পাকনামো না করে। না হলে কি? উত্তেজিত হয়ে রুদ্রকে থামিয়ে জিজ্ঞেস করলো বিথি। রুদ্র অরুর দিকে চোখ সরিয়ে বলল, না হলে তোদের এই প্যাঁচাটাকে পিছনে ছেড়ে দিয়ে আসবো। রুদ্রর কথা বলে বাঁকা হাসল। অরু বিস্ফোরিত চোখে তাকিয়ে শিউরে উঠল। মনে মনে ভাবল, অরু বিস্ফোরিত চোখে তাকিয়ে শিউরে উঠল। তারপর মনে মনে ভাবল, এই লোকের কোনো এক জন্মে বাসার ঘর থেকে বউ ভাঙিয়ে নিয়ে গিয়েছিল নিশ্চিত রূপে। না হলে কি কেউ এমনভাবে নিজের বউকে ভূতের কাছে ছেড়ে দেওয়ার কথা বলে? কি ভাবছ? রুদ্রের কথায় চটকা ভাঙল অরুর। ভয়াত দৃষ্টিতে তাকালো রুদ্রের দিকে। রুদ্র দুই হাত পকেটে ঢুকে এক পা সামনে এগিয়ে দিয়ে দাঁড়ালো। তারপর বিথিকে বলল, তুই যা কাজ করতে এসেছিলি সেটা করে ওর হাত মলম লাগিয়ে দিস, না হলে নিজে করলে দেখা যাবে হাতের থেকে রক্ত বের করে নিবে। অরু কটমট করে তাকাতে সেও তাকাতে পারলো না। ঠোঁট উল্টে তাকালো বিথির দিকে, যদি সে কিছু বলে। কিন্তু তাতে নিরাশ হতে হলো বিথির দীর্ঘশ্বাস ছাড়তে দেখে। আমি আসলে এখানে অরুর ফোন দিতে এসেছিলাম আর ওর জামা কাপড়ের লাগেজ নিচে নিয়ে এসেছি। মতিন চেষে কিছুক্ষণ পর দিয়ে যাবে। 1 মিনিট বলে নিজের হ্যান্ডব্যাগের মধ্যে খুঁজে একটা মোবাইল বের করলো। তারপর ওর দিকে ফোনটি এগিয়ে দিয়ে বলল, এই নাও, আর চিন্তা করো না, তোমার আর তোমার বরের পান্ডা পোশাক পরে থাকতে হবে না। বলে দাঁত কামড়ে হাসলো বিথি। অরু হাসতে চেয়েও হাসতে পারল না রুদ্রের ভয়ে। অরু বিথির হাত থেকে ফোন নিতে যাবে এমন সময় সো মেরে বিথির হাত থেকে ফোনটি কেড়ে নিল রুদ্র। দুজনেই বড় বড় চোখ করে চাইল রুদ্রের দিকে। রুদ্র দুজনকে অগ্রাহ্য করে ফোনটি নিজের প্যান্টের পকেটে চালান করে দিয়ে মুখ তুলে বলল, আগে তুই প্যাঁচা থুড়ি তোদের নতুন বউয়ের হাতে মলম লাগিয়ে দে, তারপর যার জিনিস সে পেয়ে যাবে। বলে দুজনকে এড়িয়ে ঘরে ঢুকে গেল। বিথি আর অরু দরজায় দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। দুইজন দুজনের মুখ চাওয়াচাই করে নিরাশায় ডুব গেল। রুদ্র আর আমি দুজন দুজনকে কলেজ থেকে চিনি। আকাশের পানে সে বলতে লাগলো অরিন। খুব ভালো বন্ধু ছিলাম। ও ছিল কলেজের টপার, আমি ছিলাম সেকেন্ড। একই সাথে ভার্সিটিতে ওঠা, সব কিছু অনেক ভালো যাচ্ছিল। কিন্তু হঠাৎ আমাদের জীবনে আসলো তুলিকা নামক একটা মেয়ে। ভীষণ সুন্দরী, যেমন সুন্দরী তেমনি মেধাবী। একই ডিপার্টমেন্টের। রুদ্র ওকে নিজের সবচেয়ে বড় বিরোধী শত্রু মনে করত, কিন্তু আমি নই। আমি কেন জানি অনেক নরম হয়ে পড়লাম তুলিকাকে দেখে। বলতে বলতে সিগারেটে পুনরায় টান দিল। তারপর আবার বলল, আমি ওকে কখনো বলতে পারতাম না যে আমি ওকে ভালোবাসি। কেন জানি ওর সামনে গেলে আমার কথা হারিয়ে যেত। কিন্তু একদিন সাহস যুগে বলে দিয়েছিলাম এবং ভাগ্যক্রমে তুলি রাজিও হয়ে যায়। কিন্তু ওর একটা শর্ত থাকে যে আমাদের এই সম্পর্কের কথা যেন কেউ না জানে। অরিন থামলো। তানিয়া কৌতূহলী কণ্ঠে বলল, তারপর আপনি কি করলেন? আমি রাজি হয়ে গেলাম। চলতে লাগলো আমাদের প্রেম, জীবনের প্রথম প্রেম। নিজের সবটুকু দিয়ে উজাড় করে দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু কি? কিন্তু কিছু না, তোমার যা জানার ছিল আমি বলেছি, এর থেকে বেশি তোমার না জানলেও হবে। বলে গটগট করে হেঁটে চলে গেল নিচে। তানিয়া ছলছল দৃষ্টিতে তাকিয়ে রইল অরিনের গমনের পথে। নাও হয়ে গেছে বলে উঠে দাঁড়ালো বিথি। অরু নিজের ব্যান্ডেজের অংশটুকু নিজের হুডির হাতা দিয়ে ঢেকে দিল। রুদ্র সোফায় বসে রয়েছে। বিথির কথা শুনে উঠে দাঁড়ালো। তারপর কর্কশ কণ্ঠে বলল, হয়ে গেলে নিজের কাজে যা এবার। বিথি ভাইয়ের এহেন ধরনের কথা শুনে দাঁতে দাঁত চেপে অরুর দিকে তাকিয়ে আবার ভাইয়ের দিক থেকে এগিয়ে গলা উঁচু করে বলল, কেন? তোর ঘরে থাকলে কি তোর ঘর অশুদ্ধ হয়ে যাবে? অবশ্যই, তুই তো জানিস আমি আমার ঘরে বেশি পলিউশন পছন্দ করি না, তাই বলছিলাম। বলে বিথিকে এড়িয়ে খাটে এসে বসল। রুদ্রকে বসতে দেখে কারেন্টের বেগে উঠে দাঁড়ালো খাট থেকে অরু। তাই দেখে চোখ জোড়া ছোট ছোট করে তাকালো। অরু ঢোক গিলে নিজের ভয় চেপে রাখার আপ্রাণ চেষ্টা করলো। বিথি রুদ্রের দিকে তেড়ে এসে মনে সাজানো বেশ কয়েকখানা কথা বলতে যাবে এমন সময় একটা বাচ্চা গলা ভেসে আসতেই বিথি থেমে গেল। মামা মামা বলতে বলতে ঘরে ঢুকলো 5 বছরের ছোট ইভান। ইভানকে দেখে উঠে দাঁড়ালো রুদ্র। ইভান দৌড়ে এসে রুদ্রের সামনে দাঁড়ালো। ভাইপোকে সযত্নে কোলে তুলে নিল রুদ্র। ইভান মামার কোলে উঠে চারপাশে তাকাতে অরুকে চোখে পড়ল। ইভান নতুন সদস্যকে খুব সুন্দরভাবে দেখে নিল। তারপর
নিজের বাচ্চা গলায় বলল, হ্যালো মিমি। অরুর দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বলল ইভান। অরু একটু অপ্রস্তুত হয়ে উঠল, তারপর হাসার চেষ্টা করে নিজের দিকে ইশারা করে আমতা আমতা করে বলল, আমি। ইভান হেসে মাথায় হ্যাঁ সূচক নাড়ালো, তারপর বলল, হ্যাঁ তুমি। অরু এগিয়ে এসে দাঁড়ালো ইভানের কাছে, ওর দুটো লাল গাল আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, হ্যালো লিটল চ্যাম্প, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি তুমি কেমন আছো? হেসে উঠল ইভান। অরু খেয়াল করলে ইভানের দুই গাল নিজের মামার মতো টোল পড়ে। কি কিউট লাগে ছেলেটাকে, একদম নিজের মামার মতো। অরু হেসে বলল, আমিও ভালো। হয়েছে ইভান, এখন চলো এই ঘর থেকে। এই ঘরে থাকলে কয়েকজনের আবার অনেক সমস্যা হয়, আর তোমার মিমি অনেক ক্লান্ত, মিমিকে বিশ্রাম নিবে। বিথি রুদ্রের দিকে কটমট করে কটাক্ষ করে বলল। রুদ্র মুচকি হাসলো। অরুর মুখ আবার চুপসে আসলো। ইভান কিছুই বুঝতে না পেরে সবার মুখ চাওয়াচাহি করে মামার দিকে তাকিয়ে বলল, মায়ের সাথে কি তোমরা সকাল সকাল ঝগড়া হয়েছে নাকি? রুদ্র হেসে মাথা নাড়ল, তারপর বলল, তোর মায়ের সবসময় ঝগড়া করা মুড থাকে, তাতে আমার কি দোষ বল? এই কথা শোনা মাত্রই বিথি গর্জে উঠল, তারপর ভাইয়ের কোল থেকে ছেলেকে নিজের কোলে নিয়ে গটগট করে ঘর থেকে বেরিয়ে পড়ল। সদর দরজা দিয়ে বেরোবে এমন সময় ঘাড় ঘুরিয়ে অরুকে উদ্দেশ্য করে বলল, এই উজবুকটাকে শুধরে দিতে পারলে আমি তোমার কাছে সারা জীবনের জন্য ঋণী থাকব। বলে ভাইয়ের দিকে আবারও কটমট চাহনিতে চেয়ে ঘর ছাড়ল। অরু আতঙ্ক নিয়ে রুদ্রের দিকে তাকালো। রুদ্র আগের থেকেই ওর দিকে চেয়েছিল। অরু ছোট ছোট পা ফেলে রুদ্রের দিকে এগিয়ে এসে হাত পেতে একদম সূক্ষ্ম কণ্ঠে বলল, আমার ফোনটা। রুদ্র নিজের পকেটের থেকে ফোন বের করে অরুর হাতে ফোন দিয়েও সরিয়ে নিল। রুদ্র তারপর অরুর ফোনের স্ক্রিনের দিকে তাকে আদেশের কণ্ঠে বলল, পাসওয়ার্ড বলো। অরু ভুরু কুচকে তাকানোর সঙ্গে সঙ্গে বলল, কেন? দিতে বলেছি দাও, না হলে জানো তো কি করব, বলে বাঁকা হাসল রুদ্র। অরু মুখ ফুলিয়ে কোনো উপায় খুঁজে না পেয়ে বলল, 200222। রুদ্র সংখ্যাগুলো বসাতে বসাতে বলল, এইরকম অদ্ভুত পাসওয়ার্ড কে দেয়? ওইটা আমার ডেট অফ বার্থ। মুখ বেজার করে বলল অরু। রুদ্র এক নজর অরুর দিকে তাকিয়ে আবারও চোখ আবদ্ধ করলো ফোনের স্ক্রিনের দিকে। অরু উঁচু হয়ে দেখার চেষ্টা করলো রুদ্র আসলে ফোনে কি করার চেষ্টা করছে। রুদ্র অনেকক্ষণ ফোনে টুকটাক করে অরুর দিকে এগিয়ে দিল। অরু ফোন হাতে নিতে নিতে রুদ্রের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। রুদ্র দুই হাত পকেটে দিয়ে গলা খাঁকড়ি দিয়ে বলল, তোমার ফোন থেকে ওই বাড়ির সকল নাম্বার ব্লক করে ডিলিট করে দিয়েছি। রুদ্রের মুখে এমন কথা শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল অরু। অরু কাঁপা কাঁপা হাতে ফোন চেক করলো। অরুর চোখে জল এসে জমা হলো। ও জল জল চোখে রুদ্রের দিকে তাকালো। রুদ্র সেই দিকে তাকে চোখ সরিয়ে নিয়ে বলল, ওরকম চোখ করে কোনো লাভ হবে না। আমি তোমার বর হই, তাই না? তাহলে তোমার বরের যেখানে অপমান হয়েছে সেখানে তুমি কিভাবে কথা বলতে পারো শুনি? তাই আজ থেকে এবং এখন থেকে ওই বাড়ির সাথে তোমার সব সম্পর্ক শেষ। আর যদি জানতে পারি তুমি ওই বাড়ির সাথে সম্পর্ক রাখছো, তাহলে মনে রাখবে তোমার নামের থেকে আমার নাম সরে যাবে, মনে রাখবা। বলে অরুকে এড়িয়ে ঘরের বাইরে চলে গেল। অরু আগের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চোখ থেকে জল গাল গড়িয়ে পড়ল। মৃদু বাতাসে অরুর চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। অরুর সেই দিকে বিন্দুমাত্র খেয়াল নেই। তার যে হৃদয় ভার হয়ে রয়েছে তার সামনে এটি তুচ্ছ। ছাদে দাঁড়িয়ে অনর্গল চোখের জল ফেলছে অরু। দাঁত দিয়ে ঠোঁট কামড়িয়ে নিজেকে শান্ত করতে চাচ্ছে, কিন্তু ব্যর্থ হচ্ছে। শব্দ করতে পারছে না, চোখের জল আটকেও রাখতে পারছে না। ফুপিয়ে উঠছে। ঘরের মধ্যে এইভাবে কাঁদলে যে কেউ দেখে ফেলবে, আর যদি রুদ্র দেখে তাহলে তো আরো বড় কেলেঙ্কারি হয়ে যাবে। তাই ওরও আগে ভাগে উপরে চলে এসেছে। বিয়েটা নিজের ইচ্ছের বিরুদ্ধে হলো, তাও নয়, মেনে নিলাম। আপনি আমার সাথে খারাপ ব্যবহার করলেন, তাও মেনে নিয়েছি। একটিবারের জন্য কিছু বলেছি, কিন্তু আমার পরিবারের সাথে যোগাযোগ বন্ধ করে দিলেন। একটা মানুষের কাছ থেকে যদি তার অক্সিজেন কেড়ে নেই, তাহলে কি সে বাঁচতে পারে? না, পারে না। আপনিও ঠিক তাই করলেন রুদ্র স্যার। আমি আপনাকে কখনো ক্ষমা করব না, কখনো না। আকাশের দিকে উড়ন্ত পাখিগুলোকে দেখতে দেখতে আর চোখের জল ফেলতে ফেলতে কথাগুলো বলল অরু। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু কাকে বলবে? কেউ তো নাই বলার মতো। সে এখন সম্পূর্ণ একা। অরু! পেছন থেকে মেয়েলি গলায় নামটা ভেসে আসতেই চমকে উঠল অরু।
তড়িঘড়ি নিজের ওড়নায় আঁচল দিয়ে মুখ মুছল। পিছনে ফিরে তাকিয়ে দেখল বিথি দরজার মুখে দাঁড়িয়ে রয়েছে। অরু হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ আপু। বিথি হাসি মুখে এগিয়ে এসে দাঁড়ালো অরুর সামনে। অরু বিথির দিকে সরাসরি তাকাচ্ছে না, এদিক ওদিক তাকিয়ে বিথির দৃষ্টিতে এড়াতে লাগলো। বিথি অরুর মুখ ভালোভাবে দেখে নিয়ে বলল, বিথি অরুর মুখ ভালোভাবে দেখে নিল। এক মুহূর্তে বিথির ঠোঁটের কোণ থেকে হাসি উধাও হয়ে গেল। অরুর গালে হাত বুলিয়ে আদর করে দিতে দিতে বলল, কি হয়েছে বুনু, কাঁদছ কেন? বুনু এই ডাকটা শোনা মাত্রই অরু নিজেকে আর ঠিক রাখতে পারল না, বিথিকে জড়িয়ে ধরে হামাও করে কাঁদতে লাগলো। বিথি বিস্মিত হয়ে গেল, ওকে শক্ত করে জড়িয়ে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে? রুদ্র বকেছে নাকি মায়ের কথা মনে পড়েছে? অরু বিথির কোনো কথার উত্তর দিল না। সে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। বিথিকে তার বড় আপন লাগছে, একদম নিজের বড় আপুর মতো। আনিকার মতো নয়। যদি অরিনের জায়গায় তার কোনো বড় বোন থাকতো তাহলে সে নিশ্চয়ই বিথির মতো হতো, না হলে অমনভাবে কেউ বুনু বলে ডাকতে পারে? বিথি আর প্রশ্ন করল না, বাধাও দিল না অরুকে। কাঁদুক, না কাঁদলে তো আর মন হালকা হবে না। যত কাঁদবে মন তত হালকা হবে, আর ততই নিজের মনের কথা খুলে বলতে পারবে। আর কান্নাকাটি তো সবার সামনে হয় না। একদম নিজের মানুষ যদি না হয় তাহলে কোনো ব্যক্তি কাঁদে না। বিথি তা ভালো করে জানে।